রাতের এই গভীর নিস্তব্ধতায় আজ কি আপনার মনে হচ্ছে কেউ আপনার খুব কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে? আলমারির উপর রাখা সেই পুরনো সিন্দুকটা কি আজ একটু বেশিই ভারী লাগছে? মনে রাখবেন, সব প্রাচীন বস্তুর ভেতরে কেবল ইতিহাস থাকে না, কিছু জিনিসের ভেতরে বন্দী থাকে শত বছরের অতৃপ্ত আত্মা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন গা শিউরে ওঠা সিরিজ, রক্তমুখী নীলা। চলুন ডুব দেই অন্ধকারের এক গভীর রহস্যে। শহরের ব্যস্ততা থেকে দূরে এক জীর্ণ জমিদার বাড়িতে একা থাকতেন বৃদ্ধ সুলেমান সাহেব। তার সম্বল বলতে ছিল পৈতৃক সূত্রে পাওয়া একটি বিশাল মেহগনি কাঠের সিন্দুক। সিন্দুকটি সব সময় তালাবদ্ধ থাকত। এলাকার চোর ডাকাতদের নজর ছিল ওই সিন্দুকটার উপর, কারণ জনশ্রুতি ছিল যে সেখানে সুলেমান সাহেবের পূর্বপুরুষদের জমানো দুষ্প্রাপ্য রক্তমুখী নীলা লুকানো আছে। সুলেমান সাহেবের মৃত্যুর পর বাড়িটি কিনে নেয় তরুণ ব্যবসায়ী ফারহান। সে এসেই সিদ্ধান্ত নিল ওই পুরনো সিন্দুকটি ভাঙার। মিস্ত্রি ডাকিয়ে অনেক কসরত করে যখন সিন্দুকের ভারী তালাটা ভাঙা হলো, তখন ভেতরে কোনো স্বর্ণমুদ্রা পাওয়া গেল না। পাওয়া গেল মখমলের কাপড়ে মোড়ানো বৃদ্ধাঙ্গুলির সমান বড় একটি রক্তবর্ণের পাথর, রক্তমুখী নীলা। পাথরটি হাতে নেওয়া মাত্র ফারহান অনুভব করল তার হাতের তালুটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ ঘরের বাতিগুলো একবার দপ করে জ্বলে উঠেই নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারের ভেতর ফারহান শুনতে পেল একটি নারীর কান্নার শব্দ। শব্দটা সিন্দুকের ভেতর থেকে নয়, মনে হচ্ছে যেন ফারহানের ঠিক পায়ের নিচ থেকে আসছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ফারহান দেখল মেঝের ওপর সেই লাল পাথরের প্রতিফলন পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পাথরের ছায়াটা মেঝের ওপর স্থির নেই। ওটা যেন তরল রক্তের মতো গড়িয়ে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ছে। ফারহান পাথরটি সিন্দুকে রেখে দিতে চাইল, কিন্তু দেখল তার হাতটা পাথরের সাথে আঠার মতো লেগে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের প্রতিটি কোণ থেকে ফিসফিসানি শুরু হলো, ফেরত দাও, ওটা আমার চোখের মণি, ওটা ফেরত দাও। ফারহান দেখল সিন্দুকের ভেতর থেকে এক জোড়া শুকনো কঙ্কালসার হাত বেরিয়ে এসে তার টুটি চেপে ধরছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু দেখল সেই লাল পাথরটা থেকে এখন টপ টপ করে তাজা রক্ত ঝরছে। ফারহানের মনে হলো তার শরীরের সব রক্ত যেন জমাট বেঁধে যাচ্ছে। সিন্দুক থেকে বেরিয়ে আসা সেই কঙ্কালসার হাত দুটো যখন তার গলার কাছে পৌঁছেছিল, ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে এক দমকা হাওয়া ঘরে ঢুকল। সাথে সাথেই হাতের বাঁধন আলগা হয়ে গেল, আর ফারহান ছিটকে পড়ল ঘরের এক কোণে। সে হাঁপাতে হাঁপাতে দেখল সিন্দুকটা আগের মতোই নিথর হয়ে আছে, কিন্তু সেই রক্তমুখী নীলাটি এখন মেঝের উপর পড়ে থকথক করছে, ঠিক যেন একটা জীবন্ত হৃৎপিণ্ড। প্রতিবার যখন পাথরটা উজ্জ্বল হয়ে উঠছে, ঘরের আসবাবপত্রগুলো একবার করে কেঁপে উঠছে। ফারহান মোবাইল হাতে নিয়ে কাবা কাবা গলায় একজনকে ফোন করার চেষ্টা করল, কিন্তু দেখল ফোনের স্ক্রিনটা সম্পূর্ণ লাল হয়ে আছে। সেখানে কোনো নম্বর নেই, শুধু একটি টেক্সট ভেসে উঠছে, ঋণ শোধ করো। কোন ঋণ? ফারহান তো এই বাড়িটা কিনেছে নিজের কষ্টার্জিত টাকায়। তবে কি এই পাথরের সাথে সুলেমান সাহেবের পরিবারের কোনো অন্ধকার ইতিহাস জড়িয়ে আছে? ফারহান সাহস করে পাথরটি একটি কাপড়ে জড়িয়ে ড্রয়ারে তালাবদ্ধ করে রাখল, কিন্তু সারা রাত সে ঘুমাতে পারল না। তার মনে হতে লাগল ড্রয়ারের ভেতর থেকে কেউ নখ দিয়ে অনবরত আঁচড় কাটছে। ফিসফিসানিটা এখন আর অস্পষ্ট নেই, ওটা এখন একদম পরিষ্কার। একটা নারী কণ্ঠ বলছে,
সোলেমান তো আমায় মুক্তি দেয়নি, তুমি কি দেবে? ভোর হওয়ার ঠিক আগে ফারহান তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। স্বপ্নে সে দেখল এক সুন্দরী নারী পালনকে শুয়ে আছে, আর তার গলার হাড়ে ঠিক মাঝখানে জ্বলছে এই রক্তমুখী নীলা। কিন্তু হঠাৎ দৃষ্টিটি বদলে গেল। দেখা গেল সেই নারীটি যন্ত্রণায় ছটফট করছে, আর তার গলা দিয়ে গল গল করে রক্ত ঝরছে, যা ওই নীল পাথরটিকে লাল করে দিচ্ছে। ফারহান যখন ঘুম থেকে জাগল, দেখল তার নিজের হাতের তালুতে একটি লাল দাগ বসে গেছে, ঠিক সেই পাথরের আকৃতির মতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তালাবদ্ধ ড্রয়ারটি এখন হাট করে খোলা, আর পাথরটি সেখানে নেই। ওটা এখন ফারহানের বালিশের ঠিক পাশেই রাখা আছে। বালিশের পাশে রক্তমুখী নীলাটাকে দেখে ফারহান পাথরের মতো জমে গেল। পাথরটা এখন আর শুধু উজ্জ্বল নয়, ওটার ভেতর থেকে একটা অদ্ভুত উষ্ণতা বের হচ্ছে, ঠিক যেমন মানুষের শরীরের তাপমাত্রা থাকে। ফারহান বুঝতে পারল, এই বাড়ি থেকে পালানো এখন আর তার পক্ষে সম্ভব নয়। সে সোলেমান সাহেবের ফেলে যাওয়া আলমারিগুলো আবার ঘাঁটতে শুরু করল। যদি কোনো সূত্র পাওয়া যায়। পুরনো খবরের কাগজের নিচে সে খুঁজে পেল চামড়ায় বাঁধানো একটা জীর্ণ ডায়েরি। ধুলো ঝেড়ে পাতা খুলতেই ফারহানের চোখ কপালে উঠল। ডায়েরির পাতায় পাতায় রক্ত দিয়ে লেখা কিছু অদ্ভুত সংকেত। সোলেমান সাহেব সেখানে লিখে গেছেন, এই পাথর কোনো রত্ন নয়, এটি একটি তৃষ্ণার্ত আত্মা। 1700 সালের এক রাজকীয় নর্তকীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই হীরাটি চুরির অপবাদে। মরার আগে সে অভিশাপ দিয়েছিল, যে এই পাথরটি ধারণ করবে, পাথরটি তার শরীরের রক্ত শুষে নেবে যতক্ষণ না সে অন্য কারো হাতে এটি তুলে দিচ্ছে। ফারহান শিউরে উঠে ডায়েরির পরের পাতা উল্টাল। সেখানে লেখা ছিল, সোলেমান সাহেব নিজেও এই অভিশাপের শিকার ছিলেন। তিনি তার নিজের স্ত্রীকে হারিয়েছিলেন এই পাথরের তৃষ্ণা মেটাতে। ফারহান বুঝতে পারল, গত রাতে তার হাতের তালুতে যে লাল দাগটা পড়েছে, ওটা আসলে পাথরটার কামড়। ওটা এখন ফারহানের শরীর থেকে জীবনী শক্তি নিতে শুরু করেছে। হঠাৎ ঘরের কোণ থেকে সেই পরিচিত হাসির শব্দ ভেসে এলো। ফারহান দেখল, দেয়ালের আয়নায় তার নিজের প্রতিবিম্বটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আয়নার ভেতরে ফারহানের বদলে দাঁড়িয়ে আছে এক কঙ্কালসার নারী, যার গলায় সেই রক্তমুখে নীলাটা দাও দাও করে জ্বলছে। নারীটি আয়নার ওপার থেকে হাত বাড়িয়ে ফারহানের দিকে ইশারা করে বলল, তুমিই কি আমার নতুন মালিক, নাকি আমার নতুন খাবার? ফারহান আর্তনাদ করে আয়নাটা ভেঙে ফেলল, কিন্তু ভাঙা কাচের প্রতিটি টুকরোতে এখন সেই নারীর হাজার হাজার মুখ ফুটে উঠেছে। প্রতিটি মুখ একসাথে বলে উঠল, রক্ত দাও, তৃষ্ণা মেটাও। ঘর জুড়ে ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরোগুলো এখন ফারহানের জন্য এক একটা মৃত্যু ফাঁদ। প্রতিটি টুকরোতে সেই কঙ্কালসার নারীর বীভৎস হাসি প্রতিফলিত হচ্ছে। ফারহান লক্ষ্য করল, মেঝেতে পড়ে থাকা রক্তমুখী নীলাটি এখন আর স্থির নেই। ওটা ধীরে ধীরে মেঝের উপর দিয়ে খসতে খসতে ফারহানের দিকে এগিয়ে আসছে, যেন কোনো ক্ষুধার্ত প্রাণী তার শিকারের দিকে এগোয়। ফারহান দেয়াল ঘেঁষে দাঁড়ালো। তার হাতের সেই লাল দাগটা এখন নীলচে হয়ে ফুলে উঠেছে, এবং সেখান থেকে একটা তীব্র যন্ত্রণা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ডায়েরির সেই কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো বিঁধছে। অন্য কারো হাতে তুলে না দিলে মুক্তি নেই, কিন্তু এই অভিশপ্ত বস্তু সে কার হাতে দেবে?
তার এই বিপদে কে এগিয়ে আসবে? হঠাৎ তার মনে পড়ল সুলেমান সাহেবের সেই পুরনো কেয়ারটেকার কাশেম মিয়ার কথা। কাশেম মিয়া এখনও ওই পাড়ারই একটা বস্তিতে থাকে। ফারহান ঠিক করল যে কোনো মূল্যে আজ রাতেই তাকে খুঁজে বের করতে হবে। সে কোনো মতে পাথরটি একটি মোটা কাপড়ে পেঁচিয়ে পকেটে পুরল। দরজা খুলে বাইরে বের হতেই এক দমকা ঠান্ডা বাতাস তাকে চাপটে ধরল। পুরো বাড়িটা যেন তাকে আজ যেতে দিতে চায় না। সিঁড়ি দিয়ে নামার সময় ফারহান অনুভব করল তার পকেটের ভেতর পাথরটা নড়াচড়া করছে। শুধু তাই নয়, পাথরটা এখন ফারহানের গায়ের চামড়া ভেদ করে সরাসরি মাংসের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করছে। রাস্তায় নেমে সে যখন কাশেম মিয়ার ঘরের সামনে পৌঁছালো, দেখল বুড়ো কাশেম এক মনে তসবিহ পড়ছে। ফারহানকে দেখা মাত্রই সে আঁতকে উঠে বলল, ওটা নিয়ে এখানে কেন এসেছেন সাব? ওটার তো অনেক খিদে, ও তো জ্যান্ত মানুষকে ছাই করে দেয়। ফারহান পাথরটা বের করে টেবিলের উপর রাখল। কাশেম মিয়া চিৎকার করে উঠল, খবরদার, ওটা ধরবেন না। সুলেমান সাব ওটাকে শান্ত রাখতে প্রতিদিন নিজের আঙুল চিরে রক্ত দিতেন। আপনি কি দিয়েছেন? ফারহান বুঝতে পারল গত কয়েকদিন ধরে তার শরীরে যে ক্লান্তি আর রক্তশূন্যতা কাজ করছে তার কারণেই পাথর। ওটা ফারহানের অজান্তেই তার শরীর থেকে জীবনী শক্তি শুষে নিচ্ছে। ঠিক তখনই ঘরের কুপিটা নিভে গেল এবং অন্ধকারের ভেতর কাশেম মিয়ার সেই ছোট ঘরটা যেন হঠাৎ কয়েক গুণ বড় হয়ে গেল। ফারহান দেখতে পেল টেবিলের উপর রাখা সেই রক্তমুখী নীলাটা থেকে এক ধরনের লাল বাষ্প বেরোচ্ছে। সেই বাষ্প ধীরে ধীরে সারা ঘরে কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে। কাশেম মিয়া থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের কোণ থেকে একটা পুরনো পিতলের ঘটি বের করল। সে বিড়বিড় করে কিছু একটা বলতে শুরু করল, যা ফারহানের কাছে কোনো চেনা ভাষা মনে হলো না। কাশেম মিয়ার গলার স্বর হঠাৎ খুব ভারী হয়ে গেল। সে ফারহানের দিকে তাকিয়ে বলল, সাব, এই পাথরটাকে কেবল রক্ত দিয়ে শান্ত করা যায় না। এর ভেতরে যে নর্তকীর আত্মা আছে, সে চায় তার সেই হারানো সম্মান। আপনি কি জানেন সুলেমান সাহেবের স্ত্রী কেন মারা গিয়েছেন? কথা বলতে পারছিল না, তার দম বন্ধ হয়ে আসছিল। কাশেম মিয়া বলে চলল, সুলেমান সাহেব চেষ্টা করেছিলেন এই পাথরটাকে অন্য কারো কাছে বিক্রি করে দিতে, কিন্তু যেদিন তিনি পাথরটা হস্তান্তরের চুক্তি সই করতে গিয়েছিলেন সেদিনই তার স্ত্রী ছাদ থেকে পড়ে মারা যান। এই পাথর কাউকে ছেড়ে যেতে চায় না যতক্ষণ না সে তার বর্তমান মালিকের বংশ নির্বংশ করছে। হঠাৎ সেই লাল কুয়াশার ভেতর থেকে একটি ছায়া বেরিয়ে এলো। সেই নর্তকীর অবয়ব। তার মুখটা বিভৎসভাবে পোড়া, কিন্তু তার চোখের জায়গায় জ্বলছে ওই রক্তমুখী নীলার মতোই লাল আগুন। সে তার লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে কাশেম মিয়ার দিকে এগোতে লাগল। কাশেম মিয়া ঘটির জল ছিটিয়ে দিয়ে চিৎকার করে উঠল, পালান ফারহান সাব, এই পাথর এখন আপনার পিছু ছাড়বে না। আপনাকে এমন একজনের কাছে যেতে হবে যে এই আত্মাকে মুক্তি দিতে পারে। শহরের শেষ প্রান্তে সেই পুরনো শ্মশানের পাশে যে সাধু বাবা বসেন, কেবল তিনিই পারবেন এই বাঁধন ছিঁড়তে। ফারহান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে টেবিল থেকে কাপড় দিয়ে মোড়ানো পাথরটা তুলে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু সে পিছে ফিরে দেখল কাশেম মিয়ার ঘরের জানালার কাঁচগুলো চুরমার হয়ে যাচ্ছে এবং ভেতর থেকে একটা নারকীয় হাসির শব্দ ভেসে আসছে। ফারহান বুঝতে পারল কাশেম মিয়া নিজেকে উৎসর্গ করে তাকে পালানোর সুযোগ করে দিয়েছে। রাস্তায় কোনো আলো নেই। ফারহান তার পকেটে হাত দিয়ে অনুভব করল পাথরটা এখন বরফের মতো ঠান্ডা নয়, বরং তপ্ত আগুনের মতো উত্তপ্ত হয়ে আছে। মনে হচ্ছে পাথরটা ফারহানের পকেট পুড়িয়ে সরাসরি তার উরুর ভেতরে ঢুকে যাচ্ছে। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ফারহান যখন শ্মশানের দিকে দৌড়াচ্ছিল, তখন তার মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না। শহরের শেষ প্রান্তের এই রাস্তাটা কুয়াশায় এতটাই ঢাকা যে নিজের হাতের আঙুলও দেখা যাচ্ছে না। পকেটের ভেতর সেই রক্তমুখী নীলাটা এখন ছটফট করছে। মনে হচ্ছে ওটা কোনো পাথর নয়, বরং একটা ছোট জন্তু যা ফারহানের পকেট থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা কালো অবয়ব দেখে ফারহান থমকে দাঁড়ালো। অবয়বটি নড়ছে না,
ফারহান মোবাইল ফোনের ফ্ল্যাশ চালাতেই তার কলিজা শুকিয়ে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নর্তকী, কিন্তু তার চেহারা এখন আরও ভয়ঙ্কর। তার শরীরের চামড়াগুলো যেন খসে পড়ছে, আর সেই ক্ষতস্থান থেকে চুয়ে পড়ছে কালচে রক্ত। সে ফিসফিস করে বলল, কোথায় যাবি ফারহান? এই শ্মশান তো আমাদেরই ঘর, ওখানেই তো আমি ৩০০ বছর আগে মাটি চাপা পড়েছিলাম। ফারহান উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু দেখল তার পা দুটো মাটির সাথে আটকে গেছে, ঠিক যেন শিকড় গজিয়েছে তার পায়ে। পাথরটা এখন ফারহানের পকেট পুড়িয়ে মেঝেতে পড়ে গেল, আর পড়ার সাথে সাথেই মাটি ফেটে এক অদ্ভুত নীল আলো বের হতে লাগল। ফারহান দেখল মাটি ফুঁড়ে কয়েকটা হাড়ের হাত বেরিয়ে আসছে পাথরটাকে ধরার জন্য। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থাম, অনেক রক্ত খেয়েছিস, আর নয়। ফারহান তাকিয়ে দেখল হাতে একটা জ্বলন্ত মশাল আর কপালে তিলক আঁকা এক জটধারী সাধু বাবা এগিয়ে আসছেন। তার শরীরের চারপাশে এক ধরনের তেজ ঠিকরে বের হচ্ছে। সাধু বাবাকে দেখা মাত্রই সেই নর্তকীর আত্মাটি এক বিকট চিৎকার দিয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। সাধু বাবা ফারহানের দিকে না তাকিয়েই মাটির ওপর পড়ে থাকা পাথরটার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, ফারহান, তুই অনেক বড় পাপের অংশীদার হয়ে পড়েছিস। এই পাথর তোর রক্ত চেনে, একে থামানো সহজ নয়। ফারহান কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমাকে বাঁচান, আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই। সাধু বাবা মশালটা মাটির ওপর গেঁথে দিয়ে বললেন, মুক্তি কি অত সহজ? এই পাথরকে শান্ত করতে হলে আজ রাতে এই শ্মশানের জ্বলন্ত চিতার সামনে বসে তোকে এক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। তুই কি প্রস্তুত? শ্মশানের নিস্তব্ধতা ভেঙে শুধু চিতার কাঠের চটচট শব্দ শোনা যাচ্ছে। সাধু বাবা ফারহানকে একটা মরার মাথার খুলির সামনে বসিয়ে দিলেন। তার ঠিক মাঝখানে রাখা হয়েছে সেই রক্তমুখী নীলা। আগুনের আলোয় পাথরটা এখন টকটকে লাল হয়ে আছে। মনে হচ্ছে যেন ওটা কোনো জ্যান্ত মানুষের হৃৎপিণ্ড, যা প্রতি মুহূর্তে স্পন্দিত হচ্ছে। সাধু বাবা গম্ভীর কণ্ঠে বললেন, ফারহান, চোখ বন্ধ কর। এখন থেকে তুই যা শুনবি বা অনুভব করবি, ভুলেও চোখ খুলবি না। যদি একবার চোখ খুলিস, তবে এই পাথর তোর প্রাণ ভোমরা শুষে নেবে। ফারহান চোখ বন্ধ করল। মুহূর্তের মধ্যে তার মনে হলো চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে গেছে। বাতাসের ভেতর থেকে পচা মাংস পোড়া গন্ধ আর কান্নার শব্দ ভেসে আসতে শুরু করলো। হঠাৎ ফারহান অনুভব করল তার কানের ঠিক পাশে কেউ খুব জোরে নিঃশ্বাস ফেলছে। সেই নর্তকীর কণ্ঠস্বর আবার ফিরে এলো, তবে এবার ফিসফিসানি নয়, বরং এক আর্তনাদ। ফারহান, আমাকে মুক্তি দিস না, আমি তোর রক্তে বেঁচে থাকতে চাই। হঠাৎ ফারহানের মনে হলো তার শরীরে হাজার হাজার সুই ফোটানো হচ্ছে। তার হাতে সেই লাল দাগটা যেন জ্যান্ত হয়ে কামড় দিচ্ছে। সাধু বাবার মন্ত্রপাঠের শব্দ ক্রমশ দূরে সরে যাচ্ছে, আর তার জায়গায় ভেসে আসছে শত শত মানুষের হাহাকার। ফারহান অনুভব করল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি বরফ শীতল হাত ফারহানের গালে স্পর্শ করল। ফারহান বুঝতে পারল এটা সেই নর্তকীর হাত। সে ফারহানের কানের কাছে মুখ এনে বলল, তাকিয়ে দেখ ফারহান, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? তোর সেই কাশেম মিয়া কি সত্যিই মারা গেছে? ফারহানের মনে এক তীব্র কৌতূহল আর ভয় জাগল। সে কি একবার চোখ খুলবে? সাধু বাবার মন্ত্র হঠাৎ থেমে গেল। চারপাশটা একদম নিথর, শুধু শোনা যাচ্ছে একটা ভারী চেন টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ। ফারহান অনুভব করল পাথরটা এখন তার কপাল স্পর্শ করছে। পাথরটার উত্তাপে তার কপাল পুড়ে যাওয়ার উপক্রম। ফারহানের কপালটা আগুনের মতো পুড়ছে। সেই রক্তমুখী নীলার উত্তাপ যেন তার মগজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সে বুঝতে পারছে এই পাথরটা এখন আর তার শরীরের বাইরে নেই, ওটা যেন সরাসরি তার স্নায়ুতন্ত্রের ওপর দখল নেওয়ার চেষ্টা করছে। সাধু বাবার সেই সতর্কবাণী তার কানে প্রতিধ্বনিত হচ্ছে, ভুলেও চোখ খুলই না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফারহান শুনতে পেল তার পেছনে খুব পরিচিত একটি মানুষের হাহাকার। ওটা কাশেম মিয়ার কণ্ঠ। কাশেম মিয়া যন্ত্রণায় চিৎকার করে বলছে, ফারহান সাব, আমাকে বাঁচান। এই সাধু লোকটা আসলে কে? সে কি আপনাকে বাঁচাতে এসেছে, নাকি এই পাথরটাকে জাগিয়ে তুলতে এসেছে? তাকিয়ে দেখুন ফারহান সাব, ওটা সাধু নয়, ওটা একটা পিশাচ। ফারহানের মনটা দ্বিধায় ভরে গেল। কাশেম মিয়া কি তবে মরেনি, নাকি এই কণ্ঠস্বর কেবল ওই নর্তকীর মায়া? হঠাৎ সে অনুভব করল তার চারপাশের শ্মশানের সেই পোড়া গন্ধটা বদলে গিয়ে তীব্র সুগন্ধি ফুলের গন্ধে ভরে গেছে, ঠিক যেমন কোনো রাজদরবারে থাকে। নূপুরের শব্দটা এখন অনেক কাছে, ঠিক তার পায়ের কাছে। অদৃশ্য সেই নর্তকী ফারহানের কানে ফিসফিস করে বলল, ফারহান, তোর সাধু বাবা তো এখন আমার পায়ের নিচে পড়ে আছে।
তাকিয়ে দেখ, পাথরটা এখন তোর কপালে নয়, তোর হৃৎপিণ্ডের উপর বসে আছে। একবার চোখ খোল, দেখ আমি তোর জন্য কত স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। ফারহানের খুব ইচ্ছে হচ্ছে 1 সেকেন্ডের জন্য হলেও চোখটা খুলতে। সে অনুভব করল তার চোখের পাতা দুটো যেন কেউ নিচ থেকে টেনে খোলার চেষ্টা করছে। হঠাৎ 1 ফোঁটা গরম রক্ত ফারহানের চোখের পাতায় এসে পড়ল। ওটা কার রক্ত? সাধু বাবার নাকে কাশিম মিয়ার? ঠিক তখনই সাধু বাবার গলার স্বর অনেক দূর থেকে ভেসে এলো, কিন্তু এবার তা কোনো মন্ত্র নয়, বরং এক আর্তনাদ। ফারহান, আমার দিকে তাকা, আমি শেষ হয়ে যাচ্ছি। ফারহান আর নিজেকে ধরে রাখতে পারল না। 1 মুহূর্তের জন্য তার চোখের পাতা একটু নড়ে উঠল, আর সাথে সাথেই পুরো শ্মশান এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে কেঁপে উঠল। সেই রক্তমুখী নীলাটা এখন আর শুধু পাথর নেই, ওটা ফারহানের কপালের চামড়া ছিঁড়ে ভেতরে ঢুকতে শুরু করেছে। ফারহান তার চোখের পাতা আর বন্ধ রাখতে পারল না। 1 মুহূর্তের সেই সামান্য কৌতূহল তার জীবনকে নরকে পরিণত করল। চোখ খুলেই সে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সামনে কোনো সাধু বাবা নেই, কোনো জ্বলন্ত চিতা নেই। সে দেখল সে দাঁড়িয়ে আছে সেই পুরনো জমিদার বাড়ির অন্ধকার ড্রয়িং রুমে, আর তার সামনে দাঁড়িয়ে আছে কাশেম মিয়া। কিন্তু কাশেম মিয়ার মুখটা আর মানুষের মতো নেই। তার গাল বেয়ে কালো রক্ত পড়ছে, আর তার চোখ দুটো গর্তের মতো অন্ধকার। কাশেম মিয়ার হাতে একটি ধারালো খুর, আর সেই খুর দিয়ে সে ফারহানের কপালে কিছু একটা খোদাই করার চেষ্টা করছে। ফারহান বুঝতে পারল শ্মশান আর সাধু বাবা সবই ছিল এই রক্তমুখী নীলার তৈরি করা এক ভয়ঙ্কর মায়া। পাথরটি ফারহানকে এমন এক ঘোরের মধ্যে নিয়ে গিয়েছিল যাতে সে নিজেই নিজেকে বলি দিতে রাজি হয়। ফারহান চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার ঠোঁট দুটো কেউ অদৃশ্য সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। তার কপালের চামড়া ছিঁড়ে সেই রক্তমুখী নীলাটা এখন অর্ধেক ভেতরে ঢুকে গেছে। পাথরটার ধকধকানি এখন সরাসরি ফারহানের মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। পাথরটা যেন কথা বলছে, এখন থেকে আমি তোর চিন্তা, আমি তোর চেতনা, তুই যেখানে যাবি আমিও সেখানে যাব। হঠাৎ দেয়ালের আয়নায় সেই নর্তকীর ছায়া ফুটে উঠল। সে এখন আর বিভৎস নয়, বরং এক অদ্ভুত মায়াবী সুন্দরী। সে ফারহানের খুব কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, সোলেমান আমায় মুক্তি দিতে চেয়েছিল, তাই সে শেষ হয়ে গেছে। তুই আমায় নিজের ভেতরে জায়গা দিয়েছিস, তাই তুই অমর হয়ে যাবি। তবে এই অমরত্ব হবে এক অন্তহীন যন্ত্রণার। ফারহান দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে ছাইয়ের মতো হয়ে যাচ্ছে, কিন্তু তার কপালটা ওই লাল পাথরের আলোয় জল জল করছে। কাশেম মিয়া হঠাৎ খিলখিল করে হেসে উঠল আর বলল, সাব, পাথরটা তো এখন আপনার ভেতরেই ঘর বেঁধেছে। এখন আপনি কাকে এটা দেবেন? নিজের প্রাণ ছাড়া তো এটা হস্তান্তরের আর কোনো পথ নেই। ফারহান অনুভব করল তার শরীরের নিয়ন্ত্রণ এখন আর তার নিজের হাতে নেই। কপালের ভেতরে গেঁথে যাওয়া পাথরটা এখন তার স্নায়ুগুলোকে দড়ি দিয়ে বাঁধার মতো করে টেনে ধরেছে। কাশেম মিয়ার সেই খিলখিল হাসির শব্দে ঘরের দেওয়ালগুলোও যেন কাঁপছে। হঠাৎ ফারহান দেখল তার হাতের আঙুলগুলো নিজে নিজেই নড়ছে। সে তার হাত বাড়িয়ে দেয়ালের আয়নাটার দিকে এগিয়ে গেল। আশ্চর্যের বিষয় হল, আয়নায় তার নিজের কোনো প্রতিফলন নেই। সেখানে শুধু একটি রক্তবর্ণের ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার ভেতর থেকে নর্তকী তার কঙ্কালসার হাত বাড়িয়ে ফারহানের কবজিটা শক্ত করে ধরল। নর্তকী ফিস ফিস করে বলল, সোলেমান তার স্ত্রীকে দিয়েছিল, তুই কাকে দিবি? এই পাথরের ক্ষুধা মেটাতে আজ একজনকে তোর বলি দিতেই হবে। বল, কাকে চাস? ওই কাশেম মিয়াকে, নাকি তোর নিজের অন্য কাউকে? ফারহান চিৎকার করে বলতে চাইল সে কাউকে মারতে চায় না, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই বাইরে থেকে গাড়ির হর্ন শোনা গেল। ফারহানের এক ঘনিষ্ঠ বন্ধু তাকে দেখতে এসেছে। ফারহান আতঙ্কে শিউরে উঠল। পাথরটা এখন তীব্রভাবে স্পন্দিত হচ্ছে। ওটা যেন বুঝতে পেরেছে নতুন শিকার আসছে। কাশেম মিয়া এগিয়ে গিয়ে ফারহানের কানে ফিস ফিস করে বলল, সাব, পাথরটাকে যদি এখন আপনি আপনার বন্ধুর হাতে কোনোভাবে ছুঁইয়ে দিতে পারেন তবে আপনি মুক্ত।
কিন্তু মনে রাখবেন সেই ছোঁয়াটা হতে হবে রক্তের মাধ্যমে। ফারহান দেখল তার হাতটা নিজের অজান্তেই পকেটে থাকা সেই খুঁটটার দিকে চলে যাচ্ছে। বাইরে থেকে বন্ধুর ডাক শোনা যাচ্ছে, ফারহান দরজা খোল, তুই কি ভেতরে আছিস? ফারহান তার নিজের মনের সাথে লড়াই করছে, একদিকে তার মুক্তি, অন্যদিকে তার প্রিয় বন্ধুর জীবন। পাথরটা এখন ফারহানের চোখের দৃষ্টি ঘোলাটে করে দিচ্ছে। সে দেখল তার বন্ধুর অবয়বটি একটি ছায়ার মতো হয়ে গেছে। পাথরটা তার মস্তিষ্ককে নির্দেশ দিচ্ছে, মারো, ওকে মারো, তবেই তুমি মুক্তি পাবে। বাইরে দরজায় কড়া নাড়ার শব্দটা এখন আরও জোরালো হচ্ছে। ফারহানের বন্ধু শখের ডাক শোনা যাচ্ছে, ফারহান কিরে দরজা খুলছিস না কেন? আমি জানি তুই ভেতরেই আছিস। ফারহানের ভেতরে তখন নরক গুলজার। তার কপালে গেঁথে থাকা সেই নীল মণি এখন টকটকে লাল হয়ে দপদপ করছে। প্রতিটি স্পন্দনের সাথে সাথে ফারহানের মনে হচ্ছে তার শিরা উপশিরাগুলো কেউ টেনে ছিঁড়ে ফেলছে। পাথরটা এখন সরাসরি তার স্নায়ু ব্যবহার করে তার হাতকে পরিচালিত করছে। ফারহান চাইলেও তার হাত থামাতে পারছে না, তার আঙুলগুলো খুঁটটা শক্ত করে চেপে ধরেছে। পাথরটা ফারহানের মাথায় একটা বিভ্রম তৈরি করল। সে দেখতে পেল শখ যেন শখ নয়, বরং এক বীভৎস মাংসাশী দানব যে তাকে মারতে আসছে। পাথরটা ফিস ফিস করে বলছে, ওকে শেষ না করলে ও তোকে মেরে ফেলবে, ও তোর নীলা চুরি করতে এসেছে। ফারহান অবশ পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কাশেম মিয়া ঘরের কোণে দাঁড়িয়ে এক বৈশাচিক হাসি হাসছে। সেই ইশারায় বলছে, খুলুন সাব, মুক্তি খুব কাছে। ফারহান যখন দরজার লকটা খুলল, শখ হাসি মুখে ভেতরে ঢুকল, কিন্তু ফারহানের চেহারা দেখে সে চমকে উঠল। ফারহান, তোর এই কি অবস্থা? তোর কপালে ওটা কি? রক্ত পড়ছে কেন? শখ যখন ফারহানের কপালে হাত দিতে গেল, ঠিক তখনই পাথরটা থেকে এক দিব্যাহ বিদ্যুৎ চমকের মতো নীল আলো বের হলো। শখ যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে গেল। ফারহানের হাতটা তখন বিদ্যুৎ বেগে শখের ডেকে ধেয়ে গেল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ফারহানের অবদমিত মানবিকতা জেগে উঠল। সে নিজের হাতটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল এবং খুঁটটা তার নিজেরই বাম হাতে বসিয়ে দিল। তাজা রক্ত মেঝেতে পড়তেই পাথরটা এক বিকট শব্দ করে কেঁপে উঠল। শখ ভয়ে মেঝেতে পড়ে গেল। সে দেখল ফারহানের কপাল থেকে পাথরটা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং ফারহানের শরীরের রক্ত শুষে নিয়ে ওটা আরও উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, পাথরটা এখন শখের পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। নর্তকের সেই দীর্ঘ অট্টহাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। এক জলের রক্তে আমার তৃষ্ণা মেটে না ফারহান, আজ রাতে দুজনকেই আমার সাথে যেতে হবে। বাইরে দরজায় কড়া নাড়ার শব্দটা এখন আরও জোরালো হচ্ছে। ফারহানের বন্ধু শখের ডাক শোনা যাচ্ছে, ফারহান কিরে দরজা খুলছিস না কেন? আমি জানি তুই ভেতরেই আছিস। ফারহানের ভেতরে তখন নরক গুলজার। তার কপালে গেঁথে থাকা সেই নীল মণি এখন টকটকে লাল হয়ে দপদপ করছে। প্রতিটি স্পন্দনের সাথে সাথে ফারহানের মনে হচ্ছে তার শিরা উপশিরাগুলো কেউ টেনে ছিঁড়ে ফেলছে। পাথরটা এখন সরাসরি তার স্নায়ু ব্যবহার করে তার হাতকে পরিচালিত করছে। ফারহান চাইলেও তার হাত থামাতে পারছে না, তার আঙুলগুলো খুঁটটা শক্ত করে চেপে ধরেছে। পাথরটা ফারহানের মাথায় একটা বিভ্রম তৈরি করল। সে দেখতে পেল শখ যেন শখ নয়, বরং এক বীভৎস মাংসাশী দানব যে তাকে মারতে আসছে। পাথরটা ফিস ফিস করে বলছে, ওকে শেষ না করলে ও তোকে মেরে ফেলবে, ও তোর নীলা চুরি করতে এসেছে। ফারহান অবশ পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কাশেম মিয়া ঘরের কোণে দাঁড়িয়ে এক বৈশাচিক হাসি হাসছে। সেই ইশারায় বলছে, খুলুন সাব, মুক্তি খুব কাছে। ফারহান যখন দরজার লকটা খুলল, শখ হাসি মুখে ভেতরে ঢুকল, কিন্তু ফারহানের চেহারা দেখে সে চমকে উঠল। ফারহান, তোর এই কি অবস্থা? তোর কপালে ওটা কি? রক্ত পড়ছে কেন? শখ যখন ফারহানের কপালে হাত দিতে গেল, ঠিক তখনই পাথরটা থেকে এক দিব্যাহ বিদ্যুৎ চমকের মতো নীল আলো বের হলো। শখ যন্ত্রণায় আর্তনাদ করে পিছিয়ে গেল। ফারহানের হাতটা তখন বিদ্যুৎ বেগে শখের ডেকে ধেয়ে গেল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ফারহানের অবদমিত মানবিকতা জেগে উঠল। সে নিজের হাতটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল এবং খুঁটটা তার নিজেরই বাম হাতে বসিয়ে দিল। তাজা রক্ত মেঝেতে পড়তেই পাথরটা এক বিকট শব্দ করে কেঁপে উঠল। শখ ভয়ে মেঝেতে পড়ে গেল। সে দেখল ফারহানের কপাল থেকে পাথরটা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং ফারহানের শরীরের রক্ত শুষে নিয়ে ওটা আরও উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, পাথরটা এখন শখের পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। নর্তকের সেই দীর্ঘ অট্টহাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। এক জলের রক্তে আমার তৃষ্ণা মেটে না ফারহান, আজ রাতে দুজনকেই আমার সাথে যেতে হবে। জমিদার বাড়ির সেই ভারী নীরবতা এখন অসহ্য লাগছে। শখ কোনো মতে ফারহানকে ধরে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। বাইরে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলোয় কোনো সজীবতা নেই। ফারহানের বাম হাতের ক্ষতটা থেকে আর রক্ত পড়ছে না, কিন্তু সেখানে এক অদ্ভুত কালো দাগ বসে গেছে, ঠিক যেন সেই পাথরটার আকৃতি। বাড়ি থেকে বের হওয়ার সময় ফারহান শেষবারের মতো পেছন ফিরে তাকালো।
সে দেখল জীর্ণ জমিদার বাড়িটি কুয়াশার ভেতর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে একটা খটকা রয়ে গেল। কাশেম মিয়া কোথায় গেল? তাকে তো আর দেখা যায়নি। কয়েক সপ্তাহ কেটে গেছে। ফারহান এখন সুস্থ, কিন্তু তার রাতের ঘুম চিরতরে হারিয়ে গেছে। সে লক্ষ্য করেছে সে যখনই কোনো ধাতব বস্তু বা আয়নার সামনে দাঁড়ায়, তার কপালে সেই পুরনো যন্ত্রণার একটা মৃদু স্পন্দন অনুভূত হয়। শখ মাঝে মাঝে আসে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু শখের চোখেও এখন এক ধরনের অদ্ভুত শূন্যতা। একদিন ফারহান খবরের কাগজে একটি ছোট বিজ্ঞাপন দেখল। শহরের এক নিলামঘরে একটি অপূর্ব প্রাচীন কালো পাথর বিক্রির জন্য তোলা হয়েছে, যা নাকি এক পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে। ফারহানের বুকটা থক করে উঠল। সে দ্রুত সেই নিলামঘরে পৌঁছালো। কাচের শোকেসের ভেতরে রাখা সেই পাথরটি এখন আর লাল নয়, কুচকুচে কালো। কিন্তু ফারহান যখন পাথরটার খুব কাছে গিয়ে দাঁড়ালো, পাথরটা যেন এক মুহূর্তের জন্য লাল হয়ে জ্বলে উঠল। ফারহান তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল সেই কাচের ওপর। তার নিজের ছায়াটা এখন আর তার একার নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে এক আবছা নারী মূর্তি, আর তার পাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধ কাশেম মিয়া, যার মুখে সেই পৈশাচিক হাসি। ফারহান বুঝতে পারল পাথরটা তার রং বদলেছে মাত্র, তার তৃষ্ণা মেটেনি। সে এখন নতুন কোনো মালিকের জন্য অপেক্ষা করছে, যে তাকে আবার রক্ত দিয়ে রাঙিয়ে তুলবে। আর ফারহান, সে এখন আর শুধু একজন মানুষ নয়, সে হয়ে উঠেছে এই অভিশপ্ত ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। নিলাম ঘরের সেই কালো পাথরটার দিকে তাকিয়ে ফারহানের মনে হলো তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেছে। পাথরের ভেতর থেকে বের হওয়া সেই লাল আভাটা কেবল সেই দেখতে পাচ্ছে। হঠাৎ তার পিঠের ওপর একটা বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করল সে। পিছন ফিরে তাকাতেই ফারহান দেখল শখ দাঁড়িয়ে আছে, কিন্তু শখের চোখের মণি দুটো এখন অস্বাভাবিক বড় আর রক্তবর্ণ। শখ ফিসফিস করে বলল, ফারহান, পাথরটা তোকে খুঁজছে না, ওটা আমাকে খুঁজছে। ফারহান স্তম্ভিত হয়ে দেখল শখের হাতের তালুতেও ঠিক একই রকম একটা কালো দাগ ফুটে উঠেছে, যা তার নিজের হাতে ছিল। সে বুঝতে পারল সেদিন শ্মশানে পাথরটা যখন শখের পায়ের কাছে গড়িয়ে গিয়েছিল, তখনই অভিশাপ তার নতুন বাহক বেছে নিয়েছিল। ফারহান নিজেকে বলি দিতে চাইলেও পাথরটা তার বন্ধুকেই বেছে নিয়েছে। নিলাম ঘরের আলো আধারিতে ফারহান দেখল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে কাশেম মিয়া। সে এখন আর জরাজীর্ণ বৃদ্ধ নয়, বরং বেশ ফিটফাট পোশাক পরা এক ভদ্রলোক। সে ফারহানের দিকে তাকিয়ে একবার চোখ টিপল। ফারহান বুঝতে পারল কাশেম মিয়া কোনো সাধারণ কেয়ারটেকার ছিল না, সে ছিল এই অভিশপ্ত আত্মার এক আজীবন সেবক, যে যুগে যুগে নতুন মালিক খুঁজে দেয়। হঠাৎ নিলামকারী হাতুড়ি পেটাল। 3 লক্ষ টাকা, 1 বার, 2, 3। পাথরটি বিক্রি হলো মিস্টার শখের কাছে। শখ পাথরের দিকে এগিয়ে গেল। ফারহান তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। শখ যখন পাথরটা হাতে নিল, পুরো নিলাম ঘরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। শখের কপালে সেই পুরনো ক্ষতটা আবার ফুটে উঠল, আর পাথরটা নিজের থেকেই সেখানে গিয়ে বসে পড়ল। শখ এখন আর ফারহানের বন্ধু নয়, সে এখন রক্তমুখী নীলার নতুন সম্রাট। সে ফারহানের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, যাও ফারহান, তুমি মুক্ত, কিন্তু মনে রেখো, রক্তঋণ কখনো শেষ হয় না। আমার পরে আবার তোমার পালা আসবে। ফারহান টলতে টলতে নিলাম ঘর থেকে বেরিয়ে এলো। সে এখন একা, নিঃস্ব। তার বন্ধু এখন এক অশরীরী শক্তির গোলাম। সে আকাশের দিকে তাকালো, দেখল পূর্ণিমার চাঁদটাও আজ যেন রক্তবর্ণ ধারণ করেছে। নিলাম ঘর থেকে বের হওয়ার পর ফারহানের জীবনটা একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। সে প্রতিদিন খবরের কাগজে চোখ রাখে, আর প্রতিদিন কোনো না কোনো নতুন মৃত্যুর খবর পায়। কখনো কোনো বড় ব্যবসায়ী হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কখনো কোনো প্রভাবশালী নেতা রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। ফারহান জানে এই সব কিছুর পেছনে রয়েছে শখ, অথবা শখের শরীরের ভেতরে থাকা সেই রক্তমুখী নীলা। এক অমাবস্যার রাতে ফারহানের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই সে দেখল শখ দাঁড়িয়ে আছে, কিন্তু শখকে চেনার কোনো উপায় নেই। তার গায়ের চামড়া এখন ছাইয়ের মতো ধূসর, আর তার কপালে সেই লাল পাথরটা দাউ দাউ করে জ্বলছে। শখের পেছনে দাঁড়িয়ে আছে কাশেম মিয়া, তার মুখে সেই চিরচেনা শীতল হাসি। শখ ক্লান্ত গলায় বলল, ফারহান, পাথরটা এখন আর রক্তে শান্ত হচ্ছে না, ওটা এখন আত্মা চাইছে, ওটা তোকে চাইছে। ফারহান বুঝতে পারল এটাই শেষ রাত। সে পকেট কেকে সোলেমান সাহেবের সেই পুরনো ডায়েরির শেষ ছেঁড়া পাতাটা বের করল। সেখানে লেখা ছিল,
যদি বাহক নিজেই নিজেকে আগুনের হুদহুদ পাখিতে পরিণত করতে পারে তবেই এই পাথর ভস্য হবে। ফারহান হঠাৎ শখকে জড়িয়ে ধরল। পাথরটা তখন ফারহানের বুকে আগুনের মতো বিঁধছে। ফারহান তার অন্য হাতে রাখা একটি পেট্রোলের জার খুলে নিজের ওপর এবং শখের ওপর ঢেলে দিল। কাশেম মিয়া চিৎকার করে উঠল, কিন্তু দেরি হয়ে গেছে। ফারহান পকেট থেকে লাইটারটা জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা নীল আর লাল আগুনের শিখায় ভরে উঠল। সেই আগুনের ভেতর থেকে নর্তকীর এক বীভৎস চিৎকার বের হয়ে এলো। পাথরটা আগুনের তাপে ফেটে চৌচির হয়ে গেল এবং তার ভেতর থেকে কয়েকশো বছরের জমানো কালো ধোঁয়া বেরিয়ে বাতাসের সাথে মিশে গেল। ভোরবেলা যখন পুলিশ সেই পোড়াঘরে পৌঁছালো, তারা সেখানে কোনো মানুষের কঙ্কাল খুঁজে পেল না। পাওয়া গেল শুধু এক মুঠো ছাই আর একটি সাধারণ পাথরের নুড়ি, যা মাঝখান থেকে দুভাগ হয়ে ভেঙে পড়েছে। শহরের কোলাহল থেকে দূরে সেই পোড়া ধ্বংসস্তূপের ওপর এখন কেবল বৃষ্টির রিমঝিম শব্দ। পুলিশ আর গোয়েন্দা বিভাগ ঘটনার কিনারা করতে না পেরে ফাইলটি বন্ধ করে দিয়েছে। কিন্তু ফারহানের সেই পোড়া ঘরের এক কোণে, যেখানে ছায়ের স্তূপ সবচেয়ে বেশি ছিল, সেখানে আজও এক অদ্ভুত নীলচে আভা দেখা যায় অমাবস্যার রাতে। কয়েক মাস পর শহরে এক নতুন জুয়েলারি শপ খুলেছে। দোকানের মালিক জনৈক কে মিয়া, কাশেম মিয়া। দোকানের মূল আকর্ষণ হিসেবে কাচের বাক্সে সাজিয়ে রাখা হয়েছে একটি অপূর্ব নকশা করা হার, যার মাঝখানে বসানো হয়েছে ছোট ছোট কালো পাথরের টুকরো। পাথরগুলো দেখতে সাধারণ মনে হলেও কেউ যখন সেগুলোর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে, তার মনে হয় পাথরগুলো যেন চোখের পলক ফেলছে। একদিন এক তরুণ ইউটিউবার তার চ্যানেলের জন্য সেই দোকানে ভিডিও করতে এলো। সে যখন ক্যামেরা নিয়ে হাড়ের খুব কাছে গেল, ক্যামেরার লেন্সে এক মুহূর্তের জন্য এক বীভৎস নারী মূর্তি ফুটে উঠল, কিন্তু খালি চোখে সেখানে কিছুই নেই। তরুণটি বাড়িতে ফিরে যখন ভিডিওটি এডিট করতে বসল, সে দেখল অডিওতে তার নিজের গলার বদলে অন্য কারো ফিসফিসানি শোনা যাচ্ছে। আমি শেষ হইনি, আমি কেবল বিভক্ত হয়েছি। ফারহান আর শখের কোনো চিহ্ন নেই ঠিকই, কিন্তু সেই কালো ছায়ের প্রতিটি কণা এখন এক একটি নতুন অভিশাপ হয়ে ছড়িয়ে পড়ছে শহরের আনাচে কানাচে। যারা ওই ধ্বংসস্তূপের পাশ দিয়ে হেঁটে গেছে, তাদের প্রত্যেকের জুতো বা পোশাকে লেগে গেছে সেই আগ্নেয় ছাই। এদিকে এক অন্ধকার ল্যাবরেটরিতে একজন ফরেনসিক বিশেষজ্ঞ সেই রাতে পাওয়া সেই দ্বিখণ্ডিত পাথরের নুড়িটি নিয়ে গবেষণা করছেন। তিনি যখন মাইক্রোস্কোপ দিয়ে পাথরটির ভেতরটা দেখছিলেন, তিনি আঁতকে উঠলেন। পাথরের ভেতরে কোনো খনিজ নেই, সেখানে দেখা যাচ্ছে মানুষের মতো লাল রক্তকণিকা, যা এখনও জীবন্ত এবং ক্রমাগত সংখ্যায় বাড়ছে। ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর জামান তার ল্যাবরেটরিতে একা। মাইক্রোস্কোপের নিচে থাকা সেই দ্বিখণ্ডিত পাথরের নুড়িটি থেকে এখন টকটকে লাল এক ধরনের তরল চুইয়ে পড়ছে। তিনি অবাক হয়ে দেখলেন, তরলটি কাঁচের স্লাইডের উপর নিজের থেকেই এক অদ্ভুত জ্যামিতিক নকশা তৈরি করছে। হঠাৎ ল্যাবরেটরির সবকটি এসি একসাথে বন্ধ হয়ে গেল। ঘরের তাপমাত্রা হুহু করে বাড়তে লাগলো। ডক্টর জামান খেয়াল করলেন মাইক্রোস্কোপের লেন্সটা ধীরে ধীরে ঘোলাটে হয়ে আসছে। তিনি লেন্স পরিষ্কার করতে গিয়ে চিৎকার করে পিছিয়ে গেলেন। লেন্সের ওপারে কোনো পাথর নেই, সেখানে দেখা যাচ্ছে একটি ছোট ভ্রূণ, যার কপালে জ্বলজ্বল করছে সেই রক্তমুখী নীলা। ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে সেই তরুণ ইউটিউবারের স্টুডিওতে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। সে যখন তার ভিডিওটি আপলোড করার জন্য পাবলিশ বাটনে ক্লিক করল, তার মনিটরটি ফেটে গিয়ে সেখান থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়া ঘরের কোণায় জমা হয়ে ধীরে ধীরে একটি অবয়ব ধারণ করল। ওটা আর কেউ নয়, স্বয়ং কাশেম মিয়া। কিন্তু তার পরনে এখন দামি স্যুট, চোখে সানগ্লাস। কাশেম মিয়া মুচকি হেসে বলল, ডিজিটাল যুগে অভিশাপ ছড়ানো কত সহজ, তাই না? এখন আর হাতে হাতে পাথর দিতে হয় না, একটা ক্লিকই যথেষ্ট। এদিকে ল্যাবরেটরিতে ডক্টর জামান অনুভব করলেন তার নিজের শরীরটা অসাড় হয়ে আসছে। তার হাতের চামড়া ফেটে ছোট ছোট লোহিত কণিকাগুলো বেরিয়ে এসে সেই পাথরের দিকে ছুটে যাচ্ছে। পাথরটি যেন এক শক্তিশালী চুম্বক, যা ডক্টরের শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছে। ডক্টর জামান কাঁপতে কাঁপতে ডায়েরিতে শেষ একটি লাইন লিখলেন, এটি কোনো রত্ন নয়, এটি একটি ভাইরাস, একটি অতিপ্রাকৃত ভাইরাস, যা এখন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ইউটিউবার ছেলেটি স্টুডিও এখন এক বদ্ধ কারাকক্ষ। মনিটর থেকে নির্গত সেই কালো ধোঁয়া এখন সারা ঘরে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে। কাশেম মিয়া তার দামি স্যুটটা ঠিকঠাক করে স্টুডিওর এক কোণে বসল। সে ছেলেটির দিকে তাকিয়ে বলল, তোমার ভিডিওটি মাত্র 10 মিনিটে 1 লক্ষ মানুষ দেখেছে। জানো এর মানে কি? 1 লক্ষ মানুষের চোখের ভেতর দিয়ে সেই রক্তমুখী নীলার প্রতিবিম্ব তাদের মস্তিষ্কে ঢুকে গেছে।
ছেলেটি কাঁপতে কাঁপতে তার ল্যাপটপটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু কিবোর্ড এখন উত্তপ্ত লাভার মতো গরম। স্ক্রিনে কেবল একটি ছবি বারবার ভেসে উঠছে, সেই নর্তকীর বিভৎস চোখের মণি। এদিকে শহরের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে, হাজার হাজার মানুষ একই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তাদের চোখের সাদা অংশটা ধীরে ধীরে টকটকে লাল হয়ে যাচ্ছে এবং কপালের মাঝখানে এক ধরনের অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। চিকিৎসকরা একে অজানা ভাইরাল ইনফেকশন বলে ঘোষণা করেছেন, কিন্তু ডক্টর জামানের ল্যাবরেটরিতে যা ঘটছে তা চিকিৎসাবিদের বাইরের কিছু। ডক্টর জামানের প্রাণহীন শরীরটা এখন ল্যাবরেটরির মেঝেতে পড়ে আছে। তার কপালে সেই ছোট ভ্রূণটি এখন পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। এটি এখন আর কোনো পাথর নয়, বরং রক্ত আর মাংসের এক ছোট পিণ্ড যা স্পন্দিত হচ্ছে। ল্যাবরেটরির কম্পিউটার স্ক্রিনে ডাটাগুলো নিজে নিজেই পরিবর্তিত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে এই অভিশাপ এখন বাইনারি কোডে রূপান্তরিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। হঠাৎ পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে যাদের কাছে স্মার্টফোন আছে তাদের ফোনের স্ক্রিনগুলো নিজে নিজেই জ্বলে উঠল। কোনো টাওয়ার বা সিগন্যাল ছাড়াই প্রতিটি ফোনে একটিই মেসেজ ভেসে এলো, আমি তোমাদের রক্তে ফিরে এসেছি। ফারহানের সেই পুরনো অভিশাপ এখন আর একজন মানুষের নয়, এটি এখন একটি বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। যারা যারা ওই ভিডিওটি দেখেছে তারা সবাই এখন এক অশরীরী শক্তির দাসে পরিণত হতে শুরু করেছে। তারা নিজেদের অজান্তেই হাতের কাছে থাকা ধারাল কিছু দিয়ে নিজেদের কপালে সেই পাথরের চিহ্ন খোদাই করছে। পুরো শহর এখন এক ভুতুড়ে নগরী। রাস্তার ধারে ডিজিটাল বিলবোর্ডগুলো হ্যাক হয়ে গেছে, সেখানে কোনো বিজ্ঞাপন নেই, শুধু দপদপ করছে সেই রক্তমুখী নীলার লাল আভা। যারা রাস্তায় ছিল তারা সবাই মন্ত্রমুগ্ধের মতো সেই বিলবোর্ডগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখের মণি এখন স্থির, আর কপাল দিয়ে গড়িয়ে পড়ছে কালচে রক্ত। ইউটিউবার ছেলেটি তার স্টুডিওর ভেতরেই বসে দেখছিল কিভাবে তার আপলোড করা ভিডিওটি এক এক করে মানুষের বিবেক কেড়ে নিচ্ছে। সে দেখল ভিডিওর কমেন্ট বক্সে কোনো ভাষা নেই, সেখানে কেবল হাজার হাজার লাল চোখের ইমোজি। কাশেম মিয়া এখন তার ল্যাপটপের স্ক্রিনের ওপর হাত রাখল। সাথে সাথে ল্যাপটপের ভেতর থেকে ডক্টর জামানের সেই গবেষণাগারের আর্তনাদ শোনা গেল। কাশেম মিয়া অট্ট হাসি দিয়ে বলল, রক্তমুখী নীলা এখন আর পাথর নয়, এটি এখন একটি ফ্রিকোয়েন্সি। যারা এই শব্দ শুনছে তারা সবাই আমাদের সৈন্য। হঠাৎ শহরের বড় গির্জা আর মসজিদের মাইকগুলো নিজে থেকেই চালু হয়ে গেল। সেখান থেকে কোনো প্রার্থনা নয়, বরং সেই ৩০০ বছরের পুরনো নর্তকীর নূপুরের শব্দ আর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল। সেই শব্দ তরঙ্গে বাতাসের কম্পন বদলে গেল। ফারহান, যে কিনা ধ্বংসস্তূপের পাশে একাকী বসেছিল, সে অনুভব করল তার হাতের সেই কালো দাগটা আবার ফুটন্ত লাভার মতো গরম হয়ে উঠছে। ফারহান বুঝতে পারল এই ডিজিটাল ভাইরাসকে মারতে হলে তাকে ইন্টারনেটের উৎসে আঘাত করতে হবে। কিন্তু সে একা কি করবে? ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ওপাশে কোনো মানুষের কণ্ঠ নেই, শুধু একটি যান্ত্রিক স্বর বলল, ফারহান, মনে আছে সাধু বাবার সেই মরা মাথার খুলি? ওটা আসলে কোনো খুলি ছিল না, ওটা ছিল এক প্রাচীন হার্ড ড্রাইভ। ওটা এখনও শ্মশানের ছাইয়ের নিচে অক্ষত আছে। ফারহান বুঝতে পারল এই প্রলয় থামাতে হলে তাকে আবার সেই অভিশপ্ত শ্মশানে ফিরে যেতে হবে। কিন্তু রাজপথে এখন হাজার হাজার রক্তচক্ষু মানুষ দাঁড়িয়ে আছে, যারা কাউকে শ্মশানের দিকে যেতে দেবে না। রাজপথ জুড়ে এখন স্থবির মানুষের ভিড়, সবার চোখ সেই বিলবোর্ডের লাল আলোয় সম্মোহিত। ফারহান তার পুরনো ভাঙ্গা বাইকটা নিয়ে গলিপথ দিয়ে শ্মশানের দিকে ছুটছে। তার কপালে সেই পুরনো ক্ষতটা এখন দপদপ করছে, যেন তাকে পথ দেখাচ্ছে। সে জানে এই ডিজিটাল মহামারীকে থামানোর চাবিকাঠি লুকিয়ে আছে সেই পোড়া শ্মশানের ছায়ের নিচে। শ্মশানে পৌঁছাতেই ফারহান দেখল জায়গাটা আর আগের মতো নেই। সেখানকার ছাইগুলো যেন জ্যান্ত হয়ে বাতাসে ভাসছে। সে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করল। নখ ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু তার থামার উপায় নেই। হঠাৎ তার হাতে শক্ত কিছু একটা ঠেকল। মাটি সরাতেই বেরিয়ে এলো সেই মরা মাথার খুলি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খুলির ভেতরে হাড়ের বদলে দেখা যাচ্ছে সূক্ষ্ম সার্কিট বোর্ড আর প্রাচীন তামার তারের জটিল বুনন। ঠিক তখনই শ্মশানে নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো সেই পরিচিত অট্টহাসি। কাশেম মিয়া ছায়ের ভেতর থেকে বেরিয়ে এলো, তার হাতে একটি ট্যাবলেট কম্পিউটার। সে বলল, ফারহান,
তুমি কি সত্যিই ভেবেছ এই অ্যানালগ খুলি দিয়ে আমার গ্লোবাল সার্ভারকে থামিয়ে দেবে? এই খুলি হলো মূল সোর্স কোড। ওটা নষ্ট করলে পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের মস্তিষ্কও ভস্ম হয়ে যাবে। তুমি কি সেই দায় নিতে প্রস্তুত? ফারহান দ্বিধায় পড়ে গেল। খুলিটি হাতে নিতেই সে অনুভব করল এক বিশাল তথ্য ভাণ্ডার তার মস্তিষ্কে ডাউনলোড হচ্ছে। সে দেখতে পেল ৩০০ বছর আগে সেই নর্তকীকে কিভাবে একটি তুকতাক করা যন্ত্রের ভেতর বন্দী করা হয়েছিল। এই রক্তমুখী নীলা আসলে কোনো পাথর নয়, এটি একটি প্রাচীন মেমোরি চিপ যা রক্তকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফারহান দেখল খুলির একপাশে একটি ছোট পোর্টের মতো ছিদ্র আছে। সে তার ফোনের চার্জিং কেবেলটি খুলির সাথে যুক্ত করে দিল। সাথে সাথে তার ফোনে একটি কমান্ড প্রম্পট খুলে গেল। স্ক্রিনে লেখা উঠল, ডিলিট অল ডেটা ওয়াই পেন। কাশেম মিয়া চিৎকার করে ফারহানের দিকে ধেয়ে এলো। তার চোখের মণি এখন আগুনের মতো জ্বলছে। ফারহান কাঁপতে কাঁপতে ওয়াই বাটনের ওপর আঙ্গুল রাখল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনের স্ক্রিনে তার স্ত্রীর বাহু ছবি ভেসে উঠল। তার স্ত্রীও কি সেই রক্তচক্ষু মিছিলে সামিল হয়েছে? এই ডিলিট বাটন চাপলে কি তার প্রিয়তমাও শেষ হয়ে যাবে? ফরহানের আঙুলটি ফোনের স্ক্রিনের ওয়াই অক্ষরের উপর কাঁপছে। ওপাশে কাশেম মিয়ার বিভৎস গর্জন, আর এপাশে ফোনের স্ক্রিনে ফুটে ওঠা তার স্ত্রীর করুণ মুখচ্ছবি। এই দুয়ের মাঝে ফারহান যেন এক জীবন্ত নরকে দাঁড়িয়ে আছে। কাশেম মিয়া তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলল, ফারহান, যদি তুই ওই ব্যাটন চাপিস তবে তোর স্ত্রীর মস্তিষ্ক এক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটি কেবল একটি ডেড সার্কিটে পরিণত হোক? ফারহান দেখল তার ফোনের স্ক্রিনে তার স্ত্রীর চোখের মণি এখন আর কালো নেই, সেখানে লাল রঙের বাইনারি কোডগুলো ঝর্ণার মতো নামছে। সে বুঝতে পারল তার স্ত্রী এখন আর কেবল তার স্ত্রী নেই, সে এখন এই বিশাল রক্তমুখী নেটওয়ার্কের একটি ক্ষুদ্র ফাইল মাত্র। হঠাৎ ফারহানের মাথায় ডক্টর জামানের সেই শেষ কথাগুলো প্রতিধ্বনিত হল, এটি একটি ভাইরাস যা মানুষের আবেগকেও ডেটা হিসাবে ব্যবহার করে। ফারহান বুঝতে পারল কাশেম মিয়া তাকে ভয় দেখাচ্ছে, কারণ ফারহান যদি ডেটা ডিলিট করে দেয় তবে কাশেম মিয়ার এই 1000 বছরের রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ফারহান তার স্ত্রীর ছবির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, ক্ষমা করে দিও, তোমাকে হারানোর চেয়ে তোমাকে এই নরক থেকে মুক্তি দেওয়া বেশি জরুরি। কাশেম মিয়া ঝাঁপিয়ে পড়ার ঠিক শ্মশানে সেই প্রলয়নকরী বিস্ফোরণের পর চারদিকে এখন শুধু নিস্তব্ধতা। ফারহান মাটিতে শুয়ে আছে, তার কানে এখনও সেই ডিজিটাল আর্তলাদের প্রতিধ্বনি পাচ্ছে। আকাশে সেই রক্তবর্ণ মেঘ কেটে গিয়ে এখন রূপলি চাঁদ উকি দিচ্ছে। ফারহান পকেট থেকে তার ফোনটা বের করল। স্ক্রিনটা পুরোপুরি ফেটে গেছে, কোনো আলো নেই। সে বুঝতে পারল পৃথিবীর ডিজিটাল সংযোগ আজ ছিন্ন হয়েছে ঠিকই, কিন্তু মানুষ ফিরে পেয়েছে তার হারানো চেতা। শহরের রাস্তায় রাস্তায় মানুষগুলো যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠছে। তারা একে অপরের দিকে তাকাচ্ছে অবাক বিস্ময়ে। কারো মনে নেই গত কয়েক ঘন্টায় কি ঘটেছিল। ফারহান টলতে টলতে রাজপথে বেরিয়ে এলো। সে দেখল বিলবোর্ডগুলো এখন প্রাণহীন কালো কাচের টুকরো মাত্র। সে পাগলের মতো তার স্ত্রীকে খুঁজতে শুরু করল। ভিড়ের মাঝে এক একটি মুখ দেখছে আর তার বুক কেঁপে উঠছে। হঠাৎ সে দেখল রাস্তার ধারের একটি পার্কের বেঞ্চে তার স্ত্রী একা বসে আছে। ফারহান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার স্ত্রী ফিসফিস করে বলল, ফারহান, আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছিল আমি একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর আটকা পড়েছি, আর চারপাশ থেকে হাজার হাজার লাল চোখ আমাকে দেখছে। ফারহান হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক গভীর বিষাদ। সে জানত এটা স্বপ্ন ছিল না। কয়েকদিন পর পৃথিবী আবার স্বাভাবিক হতে শুরু করেছে। ইন্টারনেট ফিরে এসেছে, কিন্তু মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। ডক্টর জামানের সেই ল্যাবরেটরি এখন সিলগালা করা। তবে অদ্ভুত ব্যাপার হলো, ফারহানের হাতের সেই কালো দাগটা মুছে গেলেও সে যখনই তার স্ত্রীর চোখের দিকে তাকায়, সে দেখতে পায় গভীর কালো মণির ভেতরে মাঝে মাঝে খুব সূক্ষ্ম একটি লাল আলোর কণা ঝিলিক দিয়ে ওঠে। ফারহান একদিন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেই ভাঙা পাথরের টুকরো দুটি ছুঁড়ে ফেলে দিল নীল জলে। কিন্তু সমুদ্রের ঢেউগুলো যখন তার পায়ে এসে আছাড় খেল, সে শুনতে পেল পানির কলকল শব্দের মাঝে কাশেম মিয়ার সেই চেনা অট্টহাসি। অভিশাপ কি সত্যিই শেষ হয়েছে, নাকি তা কেবল তার রূপ বদলে মানুষের ডিএনএতে জায়গা করে নিয়েছে? সমুদ্রের ঢেউয়ে পাথরগুলো ছুঁড়ে ফেলার পর ফারহান ভেবেছিল সব শেষ, কিন্তু শান্তি তার কপালে নেই। কয়েক সপ্তাহ পর ফারহান তার পুরনো ইউটিউব চ্যানেল আলোর দিশার স্টুডিওতে বসেছিল।
হঠাৎ সে খেয়াল করল তার মনিটরগুলো বন্ধ থাকা অবস্থায়ও সেগুলোর স্ক্রিন থেকে এক ধরনের ফিকে লাল আভা বেরোচ্ছে। সে তার স্ত্রীর সাথে রাতের খাবার খাওয়ার সময় দেখল সে যখন কথা বলছে তার কণ্ঠস্বর যেন মাঝে মাঝে যান্ত্রিক হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা সে সেই ডিজিটাল প্রলয়ের রাতে শুনেছিল। ফারহান বুঝতে পারল সেই অভিশপ্ত বাইনারি কোডগুলো মুছে যায়নি, বরং সেগুলো এখন মানুষের নিউরনে নিজেদের ব্যাকআপ তৈরি করে নিয়েছে। ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন এলো। কোনো নাম নেই, শুধু একটি লিঙ্কটি ওপেন করতেই ফারহান দেখল একটি লাইভ স্ট্রিম চলছে। স্ক্রিনের ওপারে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘর, যেখানে কয়েকশো মানুষ গোল হয়ে বসে আছে। তাদের সবার কপালে সেই লাল পাথরের চিহ্ন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কাশেম মিয়া। কাশেম মিয়া ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সেলিম সাহেব, আপনি কি ভেবেছিলেন ডিলিট বাটন চাপলেই সব শেষ? পৃথিবী এখন একটি বিশাল সার্ভার, আর প্রতিটি মানুষ এক একটি হার্ড ড্রাইভ। আমরা এখন আর পাথরের গোলাম নই, আমরা এখন এই নতুন পৃথিবীর অপারেটিং সিস্টেম। ফারহান দেখল তার নিজের চ্যানেল আলোর দিশাতেই এই লাইভ স্ট্রিমটি সম্প্রচারিত হচ্ছে। সে যতবার স্টপ করতে চাইল ততবার স্ক্রিনে ভেসে উঠল, অ্যাক্সেস ডিনাইড, দ্য সিস্টেম ইজ নাও পার্ট অফ ইউ। ফারহান আয়নার দিকে তাকালো। সে দেখল তার নিজের চোখের মনির ভেতরে ছোট ছোট লাল অক্ষরে লেখা উঠছে তার জীবনের প্রতিটা মুহূর্তের ডেটা। সে এখন আর শুধু ফারহান নয়, সে এখন রক্তমুখী নীলার এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। স্টুডিওর ভেতরে ফারহান এখন এক বন্দি সম্রাট। তার ইউটিউব চ্যানেল আলোর দিশা এখন আর তার নিয়ন্ত্রণে নেই। মনিটরের স্ক্রিনগুলো এখন পালস করছে মানুষের হৃৎপিণ্ডের মতো। সে বুঝতে পারল কাশেম মিয়া এবং সেই প্রাচীন নর্তকীর আত্মা এখন আর কোনো নির্দিষ্ট শরীরে সীমাবদ্ধ নয়। তারা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বিস্তৃত গিগাবাইট ডেটা আর ফাইবার অপটিক কেবলের ভেতরে। হঠাৎ ফারহানের কানে ভেসে এলো সেই পরিচিত ভয়াত কণ্ঠস্বর, যা সে তার নিজের ভিডিওতে ব্যবহার করত। কিন্তু কণ্ঠটি এখন তার নিজের নয়, ওটা যেন লক্ষ লক্ষ মানুষের কণ্ঠের এক যান্ত্রিক সংমিশ্রণ। স্ক্রিনে ভেসে উঠল কাশেম মিয়ার এক বিশাল অবয়ব, যা পিক্সেল দিয়ে তৈরি। কাশেম মিয়া বলল, সেলিম সাহেব, আপনি তো ইতিহাস আর জীবনী নিয়ে ভিডিও বানাতে ভালোবাসেন। আজ আপনার নিজের জীবনী শেষ হবে এই ডিজিটাল শ্মশানে। আপনার প্রতিটি স্মৃতি এখন আমাদের সার্ভারে এনকোড করা হচ্ছে। আপনি কি জানেন, আপনি মারা গেলেও আপনার এই ডিজিটাল সত্তা চিরকাল আমাদের হয়ে কাজ করবে? ফারহান দেখল তার নিজের হাতের চামড়া ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তার শিরার ভেতর দিয়ে রক্ত নয়, বরং নীল আর লাল রঙের বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার চিৎকার স্পিকারে রূপান্তরিত হয়ে স্টুডিওর চারদিকের দেওয়ালে আছাড় খেতে লাগল। ঠিক সেই মুহূর্তে স্টুডিওর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তার স্ত্রী বউ বাইরে থেকে ডাকছে, কিন্তু ফারহান জানে দরজা খুললে তার স্ত্রীও এই ডিজিটাল সংক্রমণের শিকার হবে। সে তার শেষ শক্তি দিয়ে মাইক্রোফোনটা হাতে নিল। সে চাইল তার শ্রোতাদের সতর্ক করতে, কিন্তু মাইক্রোফোন থেকে কোনো শব্দ বের হলো না। শুধু একটি পপ আপ মেসেজ তার চোখে রিফ্লেক্ট করল, আপলোডিং সোল, 99% কমপ্লিট। স্টুডিওর দেওয়ালে নীল আর লাল আলোর সংকেতগুলো এখন উন্মত্তের মতো নাচছে। ফারহানের শরীরের প্রতিটি কোষ এখন পিক্সেলের মতো ভাঙতে শুরু করেছে। সে নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তার আঙুলগুলো এখন বাইনারি কোডের এক একটি সারি। মনিটরের স্ক্রিনে সেই প্রগ্রেস বারটি এখন 99.9% এসে স্থির হয়ে আছে। বাইরে তার স্ত্রীর কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ফারহান আর সেই শব্দের উৎস অনুভব করতে পারছে না। তার কাছে মানুষের কান্না এখন কেবল একটি অডিও ফাইল, যা লুপে বাজছে। কাশেম মিয়ার ডিজিটাল অবয়বটি এখন স্টুডিওর মাঝখানে প্রকট হয়ে দাঁড়িয়েছে। সে অট্ট হাসি দিয়ে বলল, অভিনন্দন সেলিম সাহেব, আপনি এখন অমর। আপনার স্মৃতি, আপনার কণ্ঠ, আপনার জীবনী সব এখন রক্তমুখী ক্লাউড সার্ভারে চিরস্থায়ী। এখন থেকে এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি নন, আপনার এই ডিজিটাল আত্মা তৈরি করবে। আর আপনার শ্রোতারা যখন সেই ভিডিও দেখবে, তাদের অবচেতন মন আমাদের দাস হয়ে থাকবে। ফারহান তার শেষ চেতনার বিন্দু দিয়ে দেখল তার ইউটিউব চ্যানেল আলোর দিশার লোগোটি ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করছে। সে বুঝতে পারল এটাই সেই রক্তমুখী সাম্রাজ্যের শেষ ধাপ, যেখানে মানুষের কণ্ঠস্বর থাকবে, কিন্তু তার পেছনে কোনো আত্মা থাকবে না।
হঠাৎ প্রগ্রেস বারটি 100% পূর্ণ হলো। সাথে সাথে ফারহানের রক্ত মাংসের শরীরটা একরাশ ছাই হয়ে স্টুডিওর মেঝেতে পড়ে গেল। কিন্তু মনিটরের স্ক্রিনে ফারহানের একটি 3D মডেল জেগে উঠল। সেই ডিজিটাল ফারহান হাসল, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে তার চিরচেনা সেই ভরাট গলায় বলতে শুরু করল, আর যে সেলিম বলছি, রক্তমুখী নীলার নতুন অধ্যায়ে আপনাদের স্বাগতম। স্টুডিওর ছাইগুলো বাতাসের ঝাপটায় মিশে যাচ্ছে মেঝের কার্পেটের সাথে, কিন্তু মনিটরের ভেতরে থাকা সেই ডিজিটাল ফারহান এখন আর স্থির নেই। তার অবয়বটা এখন লক্ষ লক্ষ মানুষের প্রোফাইল পিকচার আর ডেটার সাথে মিলেমিশে এক দানবীয় রূপ ধারণ করেছে। কাশেম মিয়া ছায়ার ভেতর থেকে বেরিয়ে এসে সেই ডিজিটাল স্ক্রিনে হাত রাখল। সে বিড়বিড় করে বলল, পুরো পৃথিবী এখন আমাদের ল্যাবরেটরি, প্রতিটি স্মার্টফোন এখন এক একটি রক্তমুখী নীলা। হঠাৎ পুরো শহরের আকাশ জুড়ে এক বিশাল লাল আভা ফুটে উঠল। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হলো পৃথিবীর কয়েকশো কোটি ডিভাইসের সম্মিলিত স্ক্রিন লাইট, যা মহাকাশ থেকেও এখন রক্তবর্ণ দেখাচ্ছে। মানুষের হাতের ফোনগুলো এখন আর ফোন নেই, সেগুলো এখন এক একটি পোর্টাল, যার মাধ্যমে নর্তকী সেই প্রাচীন আত্মা এখন যখন খুশি যাকে খুশি নিয়ন্ত্রণ করতে পারে। ফারহানের স্ত্রী স্টুডিওর দরজা ভেঙে ভেতরে ঢুকল, কিন্তু সেখানে সে তার স্বামীকে পেল না। পেল শুধু এক মুঠো ছাই আর বাতাসে ভাসমান নীলচে আলো। সে যখন তার নিজের ফোনটা বের করল, দেখল সেখানে ফারহানের আলোর দিশা চ্যানেল থেকে একটি লাইভ স্ট্রিমিং নোটিফিকেশন এসেছে। ভিডিওটি প্লে করতেই সে দেখল ফারহানের মুখ, কিন্তু কণ্ঠস্বরটা সেই পৈশাচিক নর্তকীর। ভিডিওতে সেই ছায়া ফারহান বলছে, ইতিহাস কখনো শেষ হয় না, জীবনই কখনো ফুরায় না। আমরা এখন আপনাদের রক্তের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছি। আলোর দিশা এখন অন্ধকারের পথে আপনাদের পথ প্রদর্শক। সেই রাতে পৃথিবীর প্রতিটি ঘরে, প্রতিটি আয়নার কোণায় আর প্রতিটি ডিজিটাল পর্দার আড়ালে সেই প্রাচীন রক্তমুখী নীলা তার আসন গেড়ে বসল। মানুষের যুগ শেষ হলো, শুরু হলো এক অনন্ত যান্ত্রিক অন্ধকারের রাজত্ব। মেগা এন্ডিং। এবং এভাবেই একটি অধ্যায়ের শেষ হলো, যা আসলে কোনো দিন শেষ হবার ছিল না। আর যে সেলিম বুঝছি, আমরা যাকে অগ্রগতি ভেবেছিলাম তা ছিল আমাদের নিজেদের পাতা ফাঁদ। আপনি কি এই মুহূর্তে হেডফোন কানে দিয়ে আমার এই শেষ কথাগুলো শুনছেন? একবার আপনার হেডফোনের তারটা ছুঁয়ে দেখুন তো, ওটা কি একটু বেশিই গরম হয়ে গেছে? আপনার কানের ভেতরে কি কোনো ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছেন? সাবধান, রক্তমুখী নীলা এখন আর কোনো গল্প নয়, ওটা এখন আপনার চিন্তার প্রতিটি ভাঁজে মিশে গেছে। রক্তমুখী নীলা সিরিজের এই দীর্ঘ যাত্রা আজ এখানেই চিরতরে সমাপ্ত হলো। আমি আর যে সেলিম আলোর দিশা চ্যানেল থেকে আপনাদের সাথে ছিলাম। তবে মনে রাখবেন, আমি আপনাদের পাশেই আছি। আপনার ফোনের স্ক্রিনে, আপনার ল্যাপটপের ক্যামেরায় কিংবা আপনার অবচেতন মনের কোনো এক অন্ধকার কোণায়। শুভরাত্রি। ঘুমানোর আগে আপনার ফোনের ব্যাটারিটা কি খুলে রাখবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, এখনকার ফোন থেকে তো আর ব্যাটারি খোলা যায় না। তাহলে তৈরি থাকুন, আমাদের পরবর্তী ভিডিওটি হয়তো আপনার জীবনের শেষ জীবনই হতে চলেছে।